হিমাগারে আলুর জায়গায় অবৈধভাবে মজুত করছে ডিম। এবার কুমিল্লায় অভিযানে ২১ লাখ পিস ডিম জব্দ। মাদারীপুরে কৃত্রিম সংকট তৈরি করে হালিতে বাড়িয়ে দিয়েছে ১৫ টাকা। দ্রব্যমূল্যের চাপে পৃষ্ঠ মানুষ, ক্ষমতাসীনদের ইশতেহারে মূল্যস্ফীতি কমানোর অঙ্গীকার থাকলেও মেলেনি সুফল। চলতি বাজেটে বাস্তবায়ন চান অর্থনীতিবিদরা। ভোরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত করা হয়েছে। এনএসসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের সভায় চূড়ান্ত এডিপি অনুমোদন দেওয়া হয়। উন্নয়ন বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতকে এবারও সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে। দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ ও জ্বালানি। এদিকে বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরে প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার ৪৯.২৬%। প্রতি বছরের মতো অর্থবছরের শেষের দিকে বেড়েছে প্রকল্পগুলোর অর্থ ছাড়ের প্রবণতা। এর মধ্যে আগামী অর্থবছরের জন্য উন্নয়ন বাজেট চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা বসে। বিদেশি ঋণ নির্ভর প্রকল্প ৩ মাস অন্তর পর্যালোচনা করে দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। আরেকটি কথা উনি আবারও বলেছেন যে আমরা যদি পিডিদের জন্য একটা পুল করতে পারি, যারা প্রকল্প পরিচালক হিসেবে যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিংটা যেন দেয়া হয়। জেলা ভিত্তিক উন্নয়ন প্রকল্প করার সম্মতি দিয়েছে এনএসি সভা। গুরুত্ব দিতে বলা হয়েছে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্যকে। একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে। তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করি। মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। আগামী অর্থবছরে ১,৩২১টি উন্নয়ন প্রকল্পে বছরব্যাপী ২,৬৫,০০০ কোটি টাকা খরচ করা হবে। অর্থনৈতিক পরিস্থিতির আঁচ থেকে সুরক্ষা দিতে বাজেটে এবারও গুরুত্ব দেওয়া হবে সামাজিক নিরাপত্তা খাতকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শহীদ স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পরিবারের সদস্যরা। বাবা মা স্ত্রীর পাশাপাশি গণভবনে গিয়েছিল জাওয়াদের ২ শিশু সন্তানও। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে গেলে আসিম জাওয়াদের পরিবারের সঙ্গে দেখা করেন সরকার প্রধান শেখ হাসিনা। এ সময় নিহত যোদ্ধার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে আসিম জাওয়াদের মাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় তিনিও কান্নায় ভেঙে পড়েন। সরকার প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ পর্বে আরও উপস্থিত ছিলেন আসিম জাওয়াদের বাবা ডক্টর আমানুল্লাহ, স্ত্রী রিফাত অন্তরা সহ মেয়ে আইজা ও ছেলে আয়াজ। দেশের রাজনীতিতে ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে চলছে বিতর্ক। বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করাই সরকারের মূল উদ্দেশ্য বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত পানির ন্যায্য হিস্সা না দিয়েই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আসছে বলেও দাবি তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু ভোট আয়োজনে বন্ধু দেশ হিসেবে ভারতের সহযোগিতা চাইলেও পরবর্তীতে নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থনের অভিযোগ তুলে ভারত বিরোধী বক্তব্য আর পণ্য বয়কটের ডাকে সরব হয়ে ওঠে বিএনপি ও তাদের মিত্ররা। মাওলানা ভাসানীর ফারাক্কা অভিমুখে লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। নির্বাচন ও ভোট প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতার দাবি, জনগণের উপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। যার একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে এই সরকার জনগণের সরকার নয়, কোনো নির্বাচনই তারা করে না। নির্বাচন করলে তারা জানে যে তাদের
একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে। আবারও দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড লো। তাই এই বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেয় আবোল তাবোল বকছেন বিএনপি নেতারা। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে বাইডেন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের নানা টানাপোড়েন থাকলেও 3 দিনের ঢাকা সফরে এসে ভিন্ন বার্তা দিয়ে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গণমাধ্যমের সামনেই অতীতের অস্বস্তি পেছনে ফেলে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন মার্কিন সরকারের এই প্রতিনিধি। যদিও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এক এতিমখানায় খাবার বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজের বক্তব্যেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড লো। মির্জা ফখরুল তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান? এখনো আগের জায়গা। ডোনাল্ড লু তার বক্তব্য কি ফখরুল সাহেব শোনাননি? তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের এ বক্তব্যের কোনো মূল্য নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লোর সফরে আশাহত হয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে বিএনপি। অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতারা বলেন, দেশে ফিরে নির্বাসিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ আর জনগণের ভাগ্য বদল নিশ্চিত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা কখনো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজনীতি নয়, বন্ধুত্বের চেরাগ নিয়ে ঢাকা সফর করে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিশ্লেষকরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের নড়বড়ে ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই ওয়াশিংটনের দরকার ঢাকাকে। গত 17 মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জানুয়ারির নির্বাচনের আগে এদেশে দৌড়ঝাঁপ করেছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের 4 মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তায় পাল্টে গেছে। বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে করেননি বৈঠক। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন ডোনাল্ড লু? বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কটাকে অনেকটা রিসেট করছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের ইকোনমি বা মিলিটারি বা সিকিউরিটি লেভেলে কোনো ধরনের নেগেটিভ ভূমিকা রাখবে বলে কিন্তু বলেনি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চাই ওয়াশিংটন। প্রধান যে স্বার্থের জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের যে বিনিয়োগের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তাদের যে বাণিজ্য, সেই স্বার্থটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল যে আমরা কথাগুলি শুনেছি বা ইলেকটোরাল যে কথাগুলি শুনেছি সেগুলির বাইরেও চলবে। বিশ্বমোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গ্যারাকলে যাতে বাংলাদেশ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের পর এবার কুমিল্লায় আলুর হিমাগার থেকে অবৈধভাবে মজুত করা 21 লাখ পিস ডিম এবং 24,000 কেজি মিষ্টি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লালমাই উপজেলার বড় এলাকার মেঘনা কোল্ড স্টোরেজে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম। লাইসেন্সবিহীন কোল্ড স্টোরেজে অবৈধভাবে মজুত করা ২১ লাখ পিস ডিম আগামী ২৪ ঘন্টার মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এছাড়া ড্রামে সংরক্ষণ করে রাখা ২৪,০০০ কেজি মিষ্টিও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। হিমাগারে আলুর জায়গায় মজুত করা হয়েছে ডিম। কৃত্রিম সংকট দেখিয়ে মাদারীপুরে ডিমের দাম হালিতে বাড়ানো হয়েছে ১২ থেকে ১৫ টাকা। এলাকাবাসীর অভিযোগ, ২ বড় ব্যবসায়ীর হাতে জিম্মি জেলার ডিমের বাজার। এতে ক্ষুব্ধ ক্রেতা, তবে আমদানি কম হওয়ায় অজুহাত ব্যবসায়ীদের। আর বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। সাদা তাকানোর ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। করা হয়েছে পর্যাপ্ত মজুত, তারপরও কৃত্রিম সংকট দেখিয়ে বাড়ানো হয়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে মাদারীপুরে প্রতি হালি ডিমের দাম বেড়েছে ১২ থেকে ১৫ টাকা। জেলা শহরের বিসিক শিল্পনগরীর মাদারীপুর হিমাগারে মার্চ মাস থেকে ডিম মজুত শুরু করে ফরিয়া ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম ও জাহাঙ্গীর কাজী নামে ২ ব্যবসায়ী জেলার ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে। হিমাগারে ডিম মজুত রেখে বাড়ানো হয়েছে দাম। এতে ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা। মাদারীপুরে ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। আগে কিনছে হলো ৩৬ টাকা হালি, এখন বর্তমানে 10 থেকে 12 টাকা হালিতে বেড়ে গেছে। সবাই কোল্ড স্টোর করছে, স্টোরজাত করছে, এই জন্য হঠাৎ করে তারা ডিমের দাম বাড়াই দিচ্ছে। জেলায় কোনো ফার্ম না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ফরিয়া ব্যবসায়ীদের। এদিকে হিমাগার কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে ডিমের দাম কম থাকায় তখন থেকেই মজুত শুরু করেন ব্যবসায়ীরা। পরে সুবিধা মতো ধীরে ধীরে বাজারে বিক্রি করা হয়। এ জায়গা কোনো ডিমের ফার্ম নাই, এ জায়গা কোনো কেউ মজুত করে না, হয়তো 2টা না ব্যস্ত হলে ধুয়ে দিয়ে আবার লইয়ে যাই। রোজার ভিতরে ডিমের দামটা একটু কম থাকে, তখন তারা কিনে মজুত করে। রোজাটা বের হয়ে গেলেই ডিমের দাম একটু বাড়ে, কোনো সময় বাড়ে, কোনো সময় বাড়ে না। অসাধু ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আমি অবশ্যই অভিযান পরিচালনা করব। সেই অসৎ ব্যবসায়ীকে অভিযানের আওতায় এনে আমি প্রশাসনিক ব্যবস্থায় তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য মতে মাদারীপুর হিমাগারে বর্তমানে প্রায় ৬ লাখ ডিম মজুত রয়েছে। এক হালি ডিম পাইকারি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা, যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া বাজারে দেখা নেই দেশি মুরগি ও হাঁসের ডিম। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। পণ্যমূল্যের চাপ থেকে মুক্তি চান ভোক্তারা। খুচরা ব্যবসায়ীরা চান দাম বৃদ্ধির লাগাম টেনে ধরুক সরকার, যেন ব্যবসা চালাতে তাদের কম লাগে মূলধনের যোগান। তাদের চাওয়াকে মাথায় রেখে চলতি বাজেট আর ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে মূল্যস্ফীতির আস্ফালন থেকে ভোক্তার ঘরে স্বস্তি ফিরে দেওয়ার অঙ্গীকার। যদিও দৃশ্যত কোনো সুফল ভোগ করতে পারেনি সাধারণ মানুষ। এ অবস্থায় আসছে বাজেটেই মূল্যস্ফীতি কমানোর প্রস্তাব বাস্তবায়নের স্পষ্ট পরিকল্পনা চান অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। দামের চাপে মূল্যস্ফীতি ফুলে ফেপে 10% ছুঁই। চলতি অর্থবছরের বাজেটে যেমন বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছিল মূল্যস্ফীতির লাগাম টানা, তেমনি ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব পায় বাজারে ভোক্তার স্বস্তি। যদিও সুফল পায়নি ভোক্তারা। একই জিনিস সকালে দেখা যায় যে 40 টাকা, বিকালে 60 টাকা। দাম বাড়লে তো এটা কমানোর কোনো কায়দা নেই, কেউ কমায় না। বাজেটের আগেই যে ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের দাম, তো বাজেট হলে আরো দাম বেড়ে যাবে। এমন একটা বাজেট দেওয়া হোক যাতে আমরা সাধারণ জনগণ 2 মুঠা খেয়ে বাঁচতে পারি। সঞ্চয় ভেঙে সংসার খরচ মেটানোর ভোট দিতে যখন প্রয়োজন ও পরিমাণে কাটছাট করেও মিলছে না ব্যয় সংকোচনের সুফল, তখন দোকানির বাকির খাতায় বাড়ছে ভোক্তার অসহায়ত্বের জের। এভাবে মূলধন আটকে থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর কাঁধে পুঞ্জীভূত হচ্ছে লোকসানি শঙ্কা। তাদেরও চাওয়া তাই কমে আসুক পণ্যের দাম ও বিনিয়োগ। এইবার বাজেটে যেন কোনো কিছু দাম না বাড়ে, কারণ দাম বাড়লে আমরাই কিনতে পারতেছি না। বর্তমানে আমরা যে কিনে বিক্রি করবো আমাদের অনেক টাকা পয়সা লাগে। বাকি খাতার মধ্যে থাকে যা আস্তে আস্তে অ্যামাউন্টটা বেড়ে যায়, কাস্টমার দিতে সমস্যা হয়ে যায়। আয় ব্যয়ের হিসাব না মেলার কারণ কি?
সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে বছরের ব্যবধানে সব ধরনের চাল ও ডালের দামই বেড়েছে। বেশি বেড়েছে মোটা ও মাঝারি চালের দাম 8 থেকে 9%। এ সময় 50% বেড়েছে মুগ ডালের দাম। আলুর বাজারে নিয়ন্ত্রণ নিতে পারেনি ভরা মৌসুমও। বছর ব্যবধানে দাম বেড়েছে 37.5%। 8% বেড়েছে দেশি পেঁয়াজে। পণ্যের দামগুলো যদি কমায় নিয়ে আসতে পারে তাহলে মনে হয় যে ভালো। সরকার আমার কথা কি বাজেট করবে? দ্রব্যমূল্যের দাম কম রাখবে, কমের দিকে থাকবে। সাধারণ জনগণের কথা চিন্তা করে তারপর বাজেট উত্থাপন করবেন। লাগাম টানা যায়নি শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ব্যয় বৃদ্ধিতে বেড়ে চলা খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতিও। বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা আর বাজেট বাস্তবায়ন উপযুক্ত মুদ্রানীতি না থাকতেই মেলেনি কাঙ্ক্ষিত প্রত্যাশা। এমন দাবি করে অর্থনীতিবিদরা বলছেন আবারও ঊর্ধ্বমুখী ডলার রেট বাড়িয়ে দিবে আগামী দিনের দৈনন্দিন ব্যয়ভার। তাই শুধু প্রস্তাবনা, সুস্পষ্ট রূপরেখা দেখতে চান তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা হচ্ছে সরকারের সবচেয়ে অগ্রাধিকার বিষয় থাকবে, কিন্তু আমরা দেখলাম যে বাজারে বা বাস্তবে সেই রিফ্লেকশনটা ঠিক সেভাবে হয়নি। সরকার হয়তো বলল যে মূল্যস্ফীতি আমরা হয়তো 6.5-এর মধ্যে নিয়ে আসবো বা 7-এর মধ্যে নিয়ে আসবো। এইটা আনার জন্য রোড ম্যাপটা কি, এই বাজেটে আমরা তার একটা রোড ম্যাপ দেখতে চাই। প্রতি বছরই পণ্যের দাম বাড়বে, বাস্তবতা এমন হলেও তা যেন থাকে ক্রেতার নাগালের মধ্যে। তা নিশ্চিতে বছর জুড়েই যেন কঠোর নজরদারি থাকে, সেই তাগাদা সাধারণ মানুষের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক সুদ হারের সীমা তুলে দেয়ায় ব্যবসায় দেখা দিয়েছে নতুন সংকট। কেন্দ্রীয় ব্যাংকের স্বল্প সময়ের নীতির পরিবর্তনও ব্যবসা বাণিজ্যে বাড়াচ্ছে অস্বস্তি। এমন দাবির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তথ্য তুলে ধরে এফবিসিসিআই সভাপতি জানান, রিজার্ভ সহ সবকিছু ঠিকঠাক হতে সময় লাগবে আরও 7 মাস। আনুষ্ঠানিক না হলে বিজ্ঞপ্তি দিয়ে গত 8 মে ব্যাংক ঋণের সুদহার বাজারের উপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর কি প্রভাব পড়েছে অর্থবাজার ব্যবস্থাপনা ও বাণিজ্যে তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অবগত করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৃহস্পতিবার এই বিষয়ে কথা বলতে বাংলাদেশ ব্যাংকে আসেন সংগঠনটির সভাপতি। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, বর্তমানে সুদহার বাজারে ছেড়ে দেয়ায় সংকটে রয়েছেন ব্যবসায়ীরা। বৈঠকে ব্যাংক খাত, সুদহার ও রিজার্ভ এবং ডলার রেট নিয়ে কথা হয়েছে বলে জানান তারা। বলেন, গভর্নর জানিয়েছেন বর্তমান ডলার সংকট কাটিয়ে উঠতে অপেক্ষায় থাকতে হবে ডিসেম্বর পর্যন্ত। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। এ সময় বারবার নীতি পরিবর্তনে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি জানায় সংগঠনটি। এক্সচেঞ্জ রেটটা যেটা টাকা শর্ট হয়েছে অর্থাৎ লস করেছে, এই টাকাটা ব্যাংকে হিসাব আছে। লং টার্ম একটা লোন দিয়ে তাদের লং টার্ম একটা পলিসি দিয়ে তাদেরকে যেন এই সমাধান করা যায়। আগামী 3 মাসের মধ্যে ব্যাংকিং পরিস্থিতি ভালো হবে বৈঠকে দেয়া গভর্নরের এমন বার্তাও তুলে ধরেন ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির জন্য প্রস্তুত আছে 1,29,00,000-এর বেশি গবাদি পশু। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে গরু আনা বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে আশ্বাস দেওয়ার পাশাপাশি সড়কে চাঁদাবাজি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত খামারিরা। ইতোমধ্যেই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে গবাদি পশু, শুরু হয়েছে অগ্রিম বেচাকেনাও। গতবারের চেয়ে এবার চাহিদা বাড়তে পারে এমন আশায় বাড়তি গবাদি পশু প্রস্তুত করেছেন খামার মালিকরা। এ অবস্থায় আসছে কোরবানিতে পশুর চাহিদা, সরবরাহ ও সুষ্ঠুভাবে কেনাবেচার সার্বিক প্রস্তুতি নিয়ে বুধবার রাজধানীতে বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠকের আয়োজন করে প্রাণী সম্পদ অধিদপ্তর। এ সময় জানানো হয়, এবার কোরবানির জন্য প্রস্তুত 1,29,80,367টি গবাদি পশু, যা গতবারের চেয়ে 4,44,034টি বেশি। সচিব মহোদয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দেন। তবে বৈঠকে চাহিদার বিপরীতে এবার বাড়তি গবাদি পশু প্রস্তুত আছে জানিয়ে খামারিরা অভিযোগ করেন, কোরবানিকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে চোরাই পথে
পথে দেশে আসছে অনেক গরু, এতে ব্যাপক ক্ষতির শঙ্কা তাদের। খুব বেশি সিলেট দিয়ে গরু, ছাগল, মহিষ প্রচুর পরিমাণে আসতেছে। তো এগুলা অনতিবিলম্বে যদি এখন পদক্ষেপ না নেওয়া হয়, 5 দিনে কিন্তু হিউজ স্টক চলে আসবে। তবে চোরাই পথে যেন গরু প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করা হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। বলেন, গবাদি পশু পরিবহনে সড়কে ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি বা কোনো ধরনের হয়রানির শিকার না হন সেই ব্যবস্থা নেওয়া হবে। কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই। চোরাই পথে বিভিন্ন সময় হয়তো দুই একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথা আপনারা বলে থাকেন, সে ব্যাপারেও আমরা সতর্ক। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, এবছর 52,684টি গরু, মহিষ 1,60,320টি, 68,50,058টি ছাগল, ভেড়া 7,67,743টি ও অন্যান্য প্রজাতির 1,850টি গবাদি পশু প্রস্তুত আছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার রানার্স কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন প্রতিযোগিতা। 1.5 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ নিচ্ছে ম্যারাথনে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ব্রাহ্মণবাড়িয়ার রানার কমিউনিটির আয়োজনে গ্রীষ্মকালীন যে ম্যারাথন প্রতিযোগিতা সেটি কিন্তু ভোরের আলো ফোটার আগেই কিন্তু শুরু হয়েছে। এখন সেই প্রতিযোগিতাটি চলছে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া সিমলা ব্রাহ্মণবাড়িয়া যে শেখ হাসিনা সড়ক আছে, সেই শেখ হাসিনা সড়কের একটি ব্রিজ থেকে অপর একটি ব্রিজ পার হয়ে অর্থাৎ 5 কিলোমিটার পথ অতিক্রম করে আবারও কিন্তু এন্ডিং পয়েন্টে এসে শেষ হওয়ার কথা রয়েছে। অর্থাৎ 5 কিলোমিটার 10 কিলোমিটার এই যে ম্যারাথন রান সেটি কিন্তু বর্তমানে চলমান আছে। ইতিমধ্যে একজন কিন্তু তার 10 কিলোমিটার দৌড় সম্পন্ন করেছেন। অল্প সময়ের মধ্যে যে বাকি রানার্সরা আছে তারা কিন্তু এসে শেষ করবেন। আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে 148 জনের মতো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু সেটি শীতকালীন মৌসুমে করেছেন, এবারও কিন্তু গ্রীষ্মকালীন মৌসুমে করেছেন। এবারে তারা এই প্রতিযোগিতাটির নাম দিয়েছেন স্বাধীনতা রানার্স। যে আয়োজন, সেই আয়োজনের সমাপনী অনুষ্ঠান, সেই সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে দৌড়বিদরা তারা এসেছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় রানারবিদরাও কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি আরেকজন 10 কিলোমিটার রান সম্পন্ন করে কিন্তু ফিনিশিং পয়েন্টে এসে সম্পন্ন করছেন। অর্থাৎ ধাপে ধাপে যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু দৌড় শেষ করে এসে ফিনিশিং পয়েন্টে তাদের কার্যক্রমটি শেষ করছেন। এখানে যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু তাদেরকে মেডেল পরিয়ে দিয়ে কিন্তু এই যে তাদেরকে উৎসাহিত করছেন এবং যারা আসছে ধাপে ধাপে তাদেরকে প্রত্যেককে কিন্তু মেডেল পরিয়ে দিয়ে আয়োজকরা তাদেরকে তাদের যে স্বীকৃতি সেটি প্রদান করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে আয়োজকরা, তারা বলছেন যে এই প্রতিযোগিতার পরে আগামী অক্টোবর মাসে আরও একটি বড় পরিসরে একটি প্রতিযোগিতা আছে, যে প্রতিযোগিতাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক মানের যে দৌড়বিদরা তারা অংশগ্রহণ করবেন। তেমনিভাবে আজকে যে আয়োজনটা, এই আয়োজন সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম যে আয়োজকদের কাছে তারা বলছেন সুস্থ দেহ সবল মনের জন্য দৌড়ের কোনো বিকল্প নেই, তারা মেডিসিনকে না বলুন এই স্লোগান নিয়ে কিন্তু এখানে যে দৌড়ের আয়োজন করেছেন। তারা বলছেন দৌড় প্রতিযোগিতা প্রতি বছরই সেটি আয়োজন করা হয়, আজকে কিন্তু তারই অংশ হিসাবে এই আয়োজনটি করা হয়েছে এবং তারা বলছেন দৌড় প্রতিযোগিতা সুস্থ দেহের জন্য কোনো বিকল্প নেই, সেই অংশ থেকে কিন্তু এই আয়োজনটি করা হয়েছে। প্রতি বছর কিন্তু এই আয়োজনটি আগামী অক্টোবরে বড় পরিসরে করা হবে বলে এখানকার আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যে ম্যারাথন প্রতিযোগিতার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া 3rd ইঞ্জিনিয়ার উদ্দিন মোহাম্মদ রুকনের বাড়ি নেত্রকোনায় ঈদের আনন্দ। বৃহস্পতিবার রাত 8টার দিকে সদর উপজেলার বাগরুয়া গ্রামে নিজ বাড়িতে যান এমপি আবদুল্লাহর 3rd ইঞ্জিনিয়ার উদ্দিন মোহাম্মদ রুকন। বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনেরা। তৈরি হয় আবেগঘন পরিবেশ। এলাকার লোকজনও রুকনের বাড়িতে জড়ো হন তাকে দেখার জন্য। গত 12ই মার্চ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমপি আবদুল্লাতে বন্দী হওয়া 23 নাবিকের একজন নেত্রকোনার রুকন। 14ই মে 23 নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। কালকে তাকে যে সকল শুনছি, শোনার পর থেকে যে আগ্রহ যে কখন দেখতে পাবো। আমার হুত আল্লাহ আমার কুলের ফেরায় আনছে, আমি সবর আলহামদুলিল্লাহ, আমার হুত বাচ্চা আইছে, আমি অনেক অতিরিক্ত খুশি। ওইখানে ধরা করার পরে আমার নিজের যে আতঙ্ক, নিজের জীবনের জন্য যতটুকু ছিল তার থেকে আমার বেশি টেনশন ছিল আমার ফ্যামিলি। অনেকদিন পরে দেশের মাটিতে ফিরে চলে আসছি সুস্থভাবে আল্লাহর রহমতে।
হজে যাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি ১৫০০-এর বেশি মুসল্লির। কিছু এজেন্সি ইতিমধ্যে ভিসার কাজ শুরু করেছে। আগামী ২১ মের মধ্যে হজ যাত্রীদের ভিসা কার্যক্রম শেষ হবে বলে হজ অফিস থেকে জানানো হয়েছে। এদিকে টাকা নিয়েও হজ যাত্রীদের ভিসা দিতে না পারা দিয়ে ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক এবং এমডির বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রার ৮ম দিনে ৯টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। বারোটি এজেন্সিকে আমরা আজকে ডেকেছিলাম এখানে, তো তাদের সবাই মোটামুটি এখানে আসছে, 9 জন এখানে উপস্থিত হয়েছে, আর 3টা আসেনি। আমরা তাদেরকে আবার শনিবারে সময় দিয়েছি এবং কয়েকজনকে আমরা বিকালের মধ্যে সময় দিয়েছি সর্বশেষ অবস্থা জানানোর জন্য। তো আমরা তাদের শুনানি নিয়ে যতটুকু আমরা ধারণা নিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি নিয়েছি যে আজকের মধ্যে ম্যাক্সিমাম ভিসা করে ফেলবে, আর যারা আজকের মধ্যে পারবে না তারা অবশ্যই রবিবারের মধ্যে তাদের ভিসা সম্পন্ন হবে। গাজীপুরে কাজ না করেই ভুয়া ভাউচার বানিয়ে প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা আইনজীবী সমিতির সাবেক শীর্ষ নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় সাবেক সভাপতি আহসান প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে বারের 2300 আইনজীবীর জমানো টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি সদস্যদের। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। কাজের নামে একের পর এক ভুয়া ভাউচার তৈরি করে গাজীপুর জেলা আইনজীবী সমিতির 4টি অ্যাকাউন্ট থেকে প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী সমিতির পক্ষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সমিতির স্টাফ সোহাগ রানা খান। আইনজীবীদের অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে সমিতির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ব্যক্তিগতভাবে খরচ করেছেন অভিযুক্তরা। এসব কর্মকাণ্ডের সঠিক হিসেব দিতে না পারায় পরপর কয়েকবার সমিতির সভায় বিপত্তিতে পড়েন তারা। পরবর্তীতে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি ভেঙে গঠন করা হয় অ্যাডহক কমিটি। শর্ত অনুযায়ী এই কমিটির সদস্যরা শুরু করেন তাদের দুর্নীতির অনুসন্ধান। এমন পরিস্থিতিতে আইনজীবী সমিতির আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে প্রতিবাদ ও বিক্ষোভ করেন অন্য সদস্যরা। সভাপতির ছেলে তার বিদেশ পাঠানোর জন্য ভারত থেকে 60 লক্ষ টাকা নিয়েছে, সেক্রেটারির মেয়েকে বিদেশ পাঠানোর জন্য ভারত থেকে 40 লক্ষ টাকা নিয়েছে। এগুলো অন্যায়ভাবে নিয়েছেন। অ্যাডহক কমিটির সদস্য সচিব জানান তাদের কাছ থেকে সকল নথিপত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা অভিযোগের জবাবে আত্মসাতের বেশ কিছু বিষয় স্বীকারও করেছেন বলে জানান সিনিয়র এই আইনজীবী। তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রো নিকট মামলা দায়ের করেছি। 3 দিনের ভিতরে আদালতে রিপোর্ট দাখিল করার জন্য আদেশ প্রদান করেছে। 1978 সালে গঠিত গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে 2300-র বেশি সদস্য রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। রংপুরে পাল্টাপাল্টি অবস্থানে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও প্রাণী সম্পদ অফিস। রহমত আলী নামে এক কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম নিয়ে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনের একদিন পর কিছু খামারি দিয়ে নিজের পক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ওই কর্মকর্তা। তবে দুর্নীতির দায় এড়ানোর সুযোগ নেই ওই কর্মকর্তার, দাবি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নেতাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। 100 টাকা কিন্তু দেওয়া হয় এই যে একটি কলম 5 টাকা। বুধবার রংপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলীর বিরুদ্ধে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে খামারিদের সম্মানী ভাতা, নিম্নমানের খাবার দেয়া সহ বিনামূল্যের ঔষধ বিতরণ না করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এর একদিন পর বৃহস্পতিবার নিজের পক্ষে মানববন্ধন করতে কয়েকজন উপকারভোগীকে মিটিংয়ের কথা বলে অফিসে ডাকেন। এ সময় তাদের হাতে মানববন্ধনের ব্যানার ধরিয়ে দেন প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী। যদিও খামারিদের কেউই বলতে পারেননি তারা মানববন্ধনে কেন দাঁড়িয়েছেন। এখানে যে দাঁড়াইলেন ওনার বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটা বলেন। আসলে আমি জানি না এখানে যে কি জন্য আসছি সেটা আমি বলতে পারবো না। আমার এক ভাইয়ে ডাকছে যে অমুকখানে যাওয়া লাগবে। আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল, তো আমরা এখানে এসে দেখি যে কোনো মিটিং নাই। 10-15টা মহিলা নিয়ে আমাদের অফিসে আয়, ঠিক আছে, ও নিজে ডাকছে। একই দিন সংবাদ সম্মেলন করে নিজের পক্ষেই ছাপাই দেন অভিযুক্ত রহমত আলী। তারা আমার বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে এসেছে যেটা বানোয়াট এবং ভিত্তিহীন। সরকারের অর্থ অপচয় নষ্ট করেছি, তখন তারা আমার বিরুদ্ধে
লেগে পড়ছে। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নেতারা হুঁশিয়ারি দেন, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাবেন তারা। আমরা যে অভিযোগ করতেছি বা উনি যে অভিযোগ করতেছে সমস্তগুলো পরিষ্কার হওয়া দরকার, তাতে যার যেটা বিচার হবে সেটা সবাই আমরা মেনে নেব। রহমত আলী সাহেবের যদি উপযুক্ত বিচার না হয় আমরা কঠোর আন্দোলনে যাব, কারণ কি রংপুর শহরে ডেইরি অ্যাসোসিয়েশন অনেক শক্ত। যদিও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে প্রকাশ্যে হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও রুহিয়া চৌরাস্তায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, 12 মে সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী সভায় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ঠাকুরগাঁও থেকে বিতাড়িত করার হুমকি দেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী। এরই প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী। অভিযুক্ত কাউন্সিলরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। নির্বাচনে 1% ভোটার আসলেও তা গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। যশোরের সংবাদ সম্মেলন শেষে তিনি প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনে 36% ভোট কম নয়। ভোটার উপস্থিতিটা হচ্ছে 36% আমাদের গড়ে হয়েছে, 36%। এটা আমি এই সময় কম বলবো না, কিন্তু 1% আসলেও কিন্তু গ্রহণযোগ্য। 3টা কারণের জন্য কিন্তু ভোটার সংখ্যা কম ছিল। 1 নম্বর হচ্ছে কি, আপনি জানেন একটা রাজনৈতিক দল বা কয়েকটা দল তারা পার্টিসিপেট করছে না। আর একটা হচ্ছে এই টাইমে ছিল ধান কাটার মৌসুম, ধান কাটা একদিন গেলে 1000 থেকে 1500 টাকা পায়, তারা কিন্তু ধান কাটতে চলে গেছে। আর একটা হচ্ছে সেই দিনই কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, বর্ষা, পুরা দেশ হবে বৃষ্টি। সকালে কিন্তু একটা ঝিমে গিয়েছিল। শিশুদের রং তুলিতে আগামী পৃথিবী এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় অনুষ্ঠিত হল পোস্টার ডিজাইন প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকান কর্নার ও ইয়ত্রি। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 40 জন শিশু অংশ নেয়। এ সময় প্রতিযোগিতার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ পরিবেশ বান্ধব বিকল্প শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, গণমাধ্যম কর্মী বিল্লাল হোসেন সজল, উইথসিয়ের সমন্বয়ক ইমরান জাহান আরাফাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের হরিরামপুরে নদী ভাঙন রক্ষা প্রকল্পের কাজে নিম্নমানের জিও ব্যাগ ব্যবহারের অভিযোগ উঠেছে। এর মধ্যে ব্যাগগুলো থেকে বেরিয়ে আসছে বালু। একদিকে কাজে ধীরগতি, অন্যদিকে উপকরণ ব্যবহারে নয়ছয় ভাঙন আতঙ্ক বাড়িয়েছে স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সময়মতো ব্যাগগুলো পরিবর্তন করে দেওয়া হবে। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবিনের রিপোর্ট। সহজেই ছিঁড়ে যাচ্ছে জিও ব্যাগ, বেরিয়ে আসছে ভেতরে থাকা বালু, অথচ এসব ব্যাগ দিয়ে নির্মাণ করা হচ্ছে নদী তীর প্রতিরক্ষা। চলতি বছরের 1 জানুয়ারিতে শুরু হয় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার উজানপাড়া থেকে বৌদ্ধকান্দি পর্যন্ত 1 কিলোমিটার এলাকায় নদীর তীর রক্ষার অস্থায়ী কাজ। গত 15 মে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় 1 মাস। এলাকাবাসীর অভিযোগ, ধীর গতিতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, পাশাপাশি নিম্নমানের জিও ব্যাগ ডাম্পিং করায় এখন তা ছিঁড়ে যাচ্ছে। এ কারণে আগামী বর্ষায় আবারও নদী ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। কাজ যেভাবে শুরু হয়েছে ধীর গতিতে, এখন সম্ভাবনা আছে যে না, এই কাজে আর আমাদের রক্ষা হবে না। যতটুকু হচ্ছে নিম্নমানের, আমরা সামনে যে বর্ষা আসতেছে খুবই আতঙ্কে আছি। কাজের মান খুব নিম্নমানের হইতেছে, এটা আমরা সবাই সরজমিনে দেখতেছি। আমরা চাই আরো ভালো মানের কাজ হোক, স্থায়ী বেড়িবাঁধ হোক। নিম্নমানের ব্যাগ শীঘ্রই পরিবর্তনের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। একই সঙ্গে কাজের গুণগত মান ঠিক রাখার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নিম্নমানের কাজ হওয়ার সুযোগ নেই। কাজটি যেহেতু চলমান, কাজটা আমাদের এখনো সম্পন্ন হয়নি। আমরা কাজ আমাদের সমাপ্তির মধ্যে আমরা কাজটি ডিজাইন এবং এক্সিকিউশন মোতাবেক সম্পন্ন করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মাত্র 1 কিলোমিটার তীর রক্ষা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 11,25,00,000 টাকা। আর হরিরামপুর উপজেলার আরও 2 কিলোমিটার নদীর তীর এখনও অরক্ষিত। সময় সংবাদ, মানিকগঞ্জ। বাজার ও হোটেলে বর্জ্য ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছে শরীয়তপুরের পৌরসভার 10টি খাল। এতে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ ও নৌযান চলাচল। মশা মাছির বংশ বিস্তারের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। হোটেল মালিকদের দাবি,
নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়ে খালে আবর্জনা ফেলছেন তারা। আর ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিএম ইশরাফিলের পাঠানো তথ্য, খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। খাল দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা, আর স্থাপনার নিচে ময়লা ফেলে তৈরি করা হয়েছে ভাগাড়। আবর্জনায় ভরাট হয়ে গেছে শরীয়তপুর পৌরসভার চর পালং, তুলাসার, ধানুকা সহ 10টি খাল। পার্শ্ববর্তী বাজার ও খাবার হোটেলের সব বর্জ্য ফেলা হচ্ছে জলাশয়গুলোতে। এতে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ ও নৌযান চলাচল। পাশাপাশি মশা, মাছি সহ অন্যান্য কীটপতঙ্গের বংশ বিস্তারের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিয়মিত পরিচ্ছন্ন খনন না করায় খালগুলোর বর্তমানে বেহাল দশা। এজন্য পৌরসভার উদ্যোগ না নেয়াকে দুষছেন তারা। এই যে গন্ধ, ময়লা ভরা আমাদের সমাজটা এককালে পরিবেশ দূষিত বানিয়ে লাইছে। সকালবেলা বাচ্চা কাচ্চা নিয়ে যাই আসি, এই খালের থেকে অনেক দুর্গন্ধ ছড়ায়। বর্তমানে আমরা এই খালটা ভরাট হয়ে যাওয়ার কারণে অনেক অসুবিধা হয়। এই খালটা যেন পরিষ্কার করে দেওয়া হয়, আগের মতো যেন এই খালটায় স্বচ্ছভাবে পানি প্রবাহিত হয়। অবশ্য হোটেল মালিকদের দাবি, নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়ে খালে আবর্জনা ফেলছেন তারা। পৌরসভার গাড়ি না থাকার কারণে আমরা এই ময়লাগুলো খালে ফেলাইতেছি, কিন্তু এই ময়লার কারণে যেভাবে মশা উৎপাদ করতেছে, মশার কামড়ে সন্ধ্যা হইলে জায়গায়, সন্ধ্যা বা দিনে এই জায়গায় থাকা যায় না। আর এ নিয়ে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পৌর কর্তৃপক্ষের। পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতের খালগুলো জানি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর কেউ জানি ময়লা জানি খালের ভিতরে না ফেলায়। 24.75 বর্গ কিলোমিটার আয়তনের শরীয়তপুর পৌরসভার বাসিন্দার সংখ্যা 56,356 জন। সময় সংবাদ, শরীয়তপুর। সংযোগ সড়ক তৈরি না করে নির্মাণ করা হয়েছে পাকা সেতু। এ কারণে 5 বছরেও কেউ ব্যবহার করতে পারেনি টাঙ্গাইলের কালীহাতির পাইকরা খালের সেতু। অবশ্য নতুন প্রকল্প হাতে নিয়ে সংকট সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। বিলের মাঝে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, অথচ দুই পাশে তৈরি করা হয়নি কোনো সংযোগ সড়ক। 2019 সালের টাঙ্গাইলের কালীহাতি উপজেলার খড়শিলা রোয়াইল সড়কের পাইকাররা খালের ওপর 24 ফুট দীর্ঘ পাকা সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। একই সঙ্গে সংযোগ সড়ক তৈরি না করায় গত 5 বছরেও সেতুটি ব্যবহার করতে পারেনি কেউ। এলাকাবাসী জানান, সেতুর দুই পাশে কাঁচা সড়ক থাকায় উঁচু সড়ক নির্মাণ প্রয়োজন। সেতুর জন্য ওই কাঁচা সড়কটি ব্যবহারে ভোগান্তি বেড়েছে। বিকল্প সড়কে অতিরিক্ত অন্তত 5 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় তাদের। 3-4 বছর ধরে ব্রিজ দিছে, হ্যাঁ ব্রিজ দিয়ে তো মানুষ যাওয়া যায় না, 3-4 এলাকার মানুষের সমস্যা। আমাদের ছেলে মেয়ে যারা হয় কইতো ওই দিকটা ঘুরে হ্যাঁ আর নাহলে ওই দিকটা ঘুরে কলেজে যায়, অনেক সমস্যা। তো এটা যদি রাস্তাটা যদি মাটি কেটে যদি অনেক ভালো করতো তাহলে যাওয়া আসা সুবিধা হতো মানুষের। সরকারের কাছে চাই যে রাস্তাঘাট ভালো হইলে লোকজনের চলাচল সুবিধা হবে। তবে নতুন প্রকল্প গ্রহণ করে শীঘ্রই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। আশেপাশে ধান আছে, ধান কাটাটা শেষ হলে আমরা এই কাজে যেটুকু অসঙ্গতি আছে ব্রিজে ওঠানামার ক্ষেত্রে আমরা সেটা কাজটা করে দিই। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 20,12,000 টাকা। আর খড়শিলা রোয়াইল সড়কটি প্রতিদিন আশপাশের প্রায় 10 গ্রামের মানুষ চলাচল করে। সময় সংবাদ, টাঙ্গাইল। দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরুর আগে কাটা শেষ হয়েছে কিশোরগঞ্জের হাওরের ধান। এমনকি জেলার উঁচু জমি ধানও কাটা শেষ হয়েছে 80%। ফলনও হয়েছে বাম্পার। তবে উৎপাদন খরচ বেশি ও বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের শঙ্কা কৃষকের। আর ন্যায্য মূল্য নিশ্চিতে বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। গত 1 মাস ধরে আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত ধান কাটছেন কিশোরগঞ্জের কৃষক। এরই মধ্যে শেষ হয়েছে হাওড়াঞ্চলের ধান কাটা, আর উঁচু জমির ধান কাটা হয়েছে 80%। মাড়াইয়ের পর একটি বড় অংশ প্রস্তুত করা হচ্ছে বিক্রির জন্য। নতুন ধান নিয়ে জেলার করিমগঞ্জের চামড়া বন্দর ঘাটে প্রতিদিন আসছে শত শত নৌকা। চলতি সপ্তাহে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। উৎপাদন খরচ মেটাতে কম দামে ভেজা ধান বিক্রি করছেন অনেকে। এতে লোকসানের শঙ্কায় তারা। তো কষ্ট করে রইদে ফুইরা যদি 10 টাকা এখান থেকে ইনকাম না পাই, আমরা কি করে চলবো? এই ধরে তো ধানের দাম আরো মানে নিচে 1200 টাকা দর
করণ লাগলো। সরকার যদি সরাসরি আমাদের কাছ থেকে কৃষকের কাছ থেকে সরাসরি নিত তাহলে আমরা অনেকটা লাভবান। মিল মালিকরা এখনো ধান কেনা শুরু না করায় কৃষক কম দাম পাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। কাঁচা ধানটা আমরা কিনতেছি 840-50 টাকা, শুকনা ধানটা কিনতেছি 950-60 টাকা। এই হিসাবে ধানের বাজার এখন বর্তমানে থাকতো 1200-1400 টাকা। আমাদের কৃষক যা উৎপাদন করতেছে সেই তুলনায় ধানের দাম একদম কম। তবে কৃষি বিভাগ বলছে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। কৃষকদের নিকট একটা পরামর্শ হচ্ছে যে আপনি আপনার ধানটা স্টোর করে কিছুদিন পরে যদি বিক্রি করেন তাহলে আপনি অবশ্যই সরকার নির্ধারিত মূল্যে সরকারের নিকট বিক্রি করতে পারবেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,67,150 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,57,387 মেট্রিক টন চাল। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জামালপুরে শুরু হয়েছে বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম। গতকাল সকালে সিংহজানি খাদ্য গুদামে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। কৃষকদের কাছ থেকে 44 টাকা কেজি দরে আতপ চাল, 45 কেজি দরে সিদ্ধ চাল এবং 32 টাকা কেজি দরে বোরো ধান কিনছে সরকার। এবার সদর উপজেলার 93টি মিল থেকে 17,112 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। এর মধ্যে সিংহজানি খাদ্য গুদামে 11,670 মেট্রিক টন এবং পিয়ারপুর খাদ্য গুদাম কিনবে 5,442 মেট্রিক টন চাল। হিমাগার মালিকরা অযৌক্তিকভাবে নিজেদের ইচ্ছে মতো আলু সংরক্ষণের ভাড়া বাড়াচ্ছেন বলে অভিযোগ করেছে রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। তারা জানান, মুন্সিগঞ্জ ও রাজশাহী সহ অন্য জেলায় যেখানে প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া 180 থেকে 260 টাকা, সেখানে রংপুরে নেওয়া হচ্ছে 380 টাকা। যদিও হিমাগার মালিক সমিতির দাবি, বিদ্যুতের দাম বাড়ার পাশাপাশি বস্তার ওজন বেশি হওয়ায় ভাড়া বেড়েছে। দেশের অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল এখন রংপুর। এক যুগের বেশি সময় ধরে আলু কৃষকের অর্থকরী ফসলের তালিকায় যুক্ত হয়েছে। তবে খরচ বাড়ার পাশাপাশি হিমাগারগুলোয় ভাড়া বাড়ায় তা সংরক্ষণে আগ্রহ হারাচ্ছেন কৃষক, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। লাভের অঙ্ক যেটা দাঁড়ায় তাতে সাধারণ কৃষক যারা আমরা যেটা মূলত আবাদ করে যেটা আমরা পাই, এতে দিয়ে আমাদের সংসারটা ঠিকভাবে চলে না। আলু তো আর স্টোর রাখা সম্ভব না, তেল হালকা সীমিত কিছু আলু করা নাকি সীমিত আলু করিয়া আলু করা বাদ দেওয়া নাকি। বৃহস্পতিবার দুপুরে অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানো এবং সারা দেশে আলু সংরক্ষণে একই ভাড়া রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে রংপুর আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। এতে বক্তারা বলেন, যেখানে অন্য জেলায় ভাড়া 180 থেকে 260 টাকা, সেখানে রংপুরে নেওয়া হচ্ছে 380 টাকা। সারা দেশে বাংলাদেশের 64 জেলায় একই রকম ভাড়া হোক, এই বৈষম্যটা মানতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এখন যখন আলু বাইর হওয়ার সময় আসছে, এখন ওনাদের ইচ্ছা মতো ওনারা ভাড়াটা কাটে। আর আমরা তো আসলে চাষিরা হইলাম নিরুপায়, আমরা তো নিরীহ মানুষ। তবে ক্যামেরায় কথা না বললেও হিমাগার মালিক সমিতির নেতাদের দাবি, বিদ্যুৎ বিলের পাশাপাশি আনুষঙ্গিক খরচ ও বস্তার ওজন বাড়ায় আলু সংরক্ষণের ভাড়া বাড়ানো হয়েছে। মুন্সিগঞ্জ আলু রাখে 50-52, সর্বোচ্চ 55 কেজি পার বস্তায়। আর রংপুরে কৃষকরা আলু রাখে 70 থেকে 75 কেজি। তেলে 15-20 কেজির জায়গা দখল করলে না, মানে বস্তার সংখ্যা কমলে না, ওইটা ভাড়া বাড়বে না। বিদ্যুতের রেট বাড়ছে, ভাড়া বাড়বে না। প্রতি মাসে বিদ্যুতের রেট বাড়তেছে। রংপুর বিভাগের 110টি হিমাগারে 10,25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার বিপরীতে আলু সংরক্ষিত আছে 8,19,000 মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। আমের রাজধানী খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার বা আম পাড়ার সময়সীমা। আম পরিপক্ব হলে গাছ থেকে নামিয়ে বিক্রির জন্য বাজারে নিতে পারবেন বাগানীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও গবেষকদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অপরিপক্ব আম বাজারে আনা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় প্রশাসন। জেলা কৃষি বিভাগ জানায়, চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন। এবার অবৈধ আশ্রয় প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে কঠোর আইনের অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। 27টি দেশের সরকারি প্রতিনিধিদের সমর্থনে এই আইনের অধীনে অবৈধদের বহিষ্কার এবং নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে বলে মনে করছেন অনেকেই। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
1997 সাল থেকে প্রচলিত ইউরোপিয়ান ইউনিয়নের অভিবাসন আইনের পরিবর্তন এবং সংস্কার নিয়ে বহু আলোচনা হলেও সদস্য রাষ্ট্রগুলো একমত না হওয়ায় বারবার তা পিছিয়ে যায়। গেল 4 বছর ধরে নানা আলোচনা এবং বিতর্কের পর অবশেষে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত 27টি দেশ একমত হয়ে অভিবাসন আইন ডাবলিন রেগুলেশন অনুমোদন দিয়েছে। এর আগে সমুদ্রপথে আসা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবার ক্ষেত্রে প্রধান দেশ ইতালি এবং গ্রিস একমত হতে ব্যর্থ হওয়ায় আইনটি সংশোধন করা যায়নি। আশ্রয় প্রার্থীদের বিষয়ে নতুন আইন পাশের পর ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন আশ্রয়প্রার্থীদের জন্য কঠিন আইন তৈরি করেছে। আপনাদের একটা কথাই বলবো, যারা প্রবাসী আছেন যে দয়া করে কোনো অপরাধের সাথে সংযুক্ত হবেন না। তারা যে চিন্তা করে আজকে ইউরোপে সহজ থেকে সহজতর করছে সেটা হচ্ছে যে যাতে করে মানুষ সমুদ্র পথে না আসে। নতুন আইনে বলা হয়েছে 12 সপ্তাহের মধ্যে আশ্রয় প্রার্থীদের আবেদন নিষ্পত্তি করতে হবে। তবে যেসব দেশের আশ্রয় প্রার্থীর সংখ্যা 20% কম সেই সব দেশের নাগরিকদের আবেদন বিবেচনা করা হতে পারে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। কাতারের প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হলো। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে কার্যক্রমের সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সচিব বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রবাসীরা যেন সহজে এনআইডি হাতে পান সে লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তিনি। কুয়েতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে হয়ে গেল চিত্র প্রদর্শনী। দুদেশের শিল্পীর আঁকা 100-র বেশি চিত্রকর্মে উঠে আসে দুই দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। মঈন সুমনের রিপোর্ট। বাংলাদেশ কুয়েত কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে কুয়েতের হাওয়াল্লি শহরে একটি চিত্র প্রদর্শনী হয়েছে। কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের গ্যালারিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে বাংলাদেশের শিল্পীর আঁকা 100-টিরও বেশি চিত্রকর্ম এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীতে প্রদর্শিত হয়। দুই দেশের শিল্পীরা তাদের রং তুলিতে ফুটিয়ে তুলেছেন নিজেদের সংস্কৃতি। আমার দেশের ছবিগুলো নিয়ে আমি এখানে উপস্থাপন করেছি, যেগুলো দেখেই খুব সহজেই যে কোনো কুয়েতি হোক বা যে দেশই হোক না কেন খুব সহজেই বুঝতে পারবে এটা বাংলাদেশি। Really it's amazing an artist. I can see the cultures of the Bangladesh amazing culture here. I can see everything with details. বিদেশিদের কাছে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন রাষ্ট্রদূত। আমাদের আর্ট কালচার, আমাদের যত ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, এগুলো যেন বিদেশিরা জানতে পারে, বিশেষ করে কুয়েতের এবং অন্যান্য দেশের ডিপ্লোম্যাটসরা। অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রায় 20 জন রাষ্ট্রদূত, কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সদস্য, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং কুয়েত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 15 মে থেকে 4 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বিশ্বকাপে অংশ নিতে দল গেছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে এবার মূল প্রস্তুতি। কিন্তু তার আগে নিজেদের স্বপ্নের কথা তারা জানিয়ে গেছেন দেশের মানুষকে। অধিনায়ক শান্তের চাওয়া যখন টিম হয়ে পারফর্ম করা, তখন সাকিব আল হাসান চান দেশের জন্য ব্যক্তিগত পর্যায় থেকে জ্বলে উঠতে। সবাই দ্বিতীয় রাউন্ডে ওঠাটাকে প্রাথমিক লক্ষ্য বলেও তাওহিদ হৃদয়ের কাছে সাফল্য মানে একটাই, সেটা চ্যাম্পিয়নশিপ। আর সবকিছুর শেষে মাহমুদুল্লাহর আস্থা শান্তর অধিনায়কত্বে। একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো। আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং। এটাই এই দলের সবচেয়ে বড় শক্তির জায়গা। এরা একজন আরেকজনের বিপক্ষে নয়, পাশে দাঁড়িয়ে লড়তে চায়। ড্রেসিং রুমের আবহ এখন আগের যে কোনো সময়ের চেয়ে দুর্দান্ত। তাই তো বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ব্যাটে বলে পারফরমেন্স যাই হোক না কেন, স্বপ্নটা আকাশ ছোঁয়া। তবে মাটিতেই পা রাখলেন ক্যাপ্টেন, জানালেন এবার আর কারো ব্যক্তিগত পারফরমেন্স নিয়েই খুশি থাকতে চায় না দল, খেলতে চায়
একটা টিম হয়ে একাট্টা থেকে। টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই। আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাআল্লাহ। প্রথমবারের মতো বিশ্বকাপে জাকের আলী অনিক সাম্প্রতিক পারফরমেন্সে মিডল অর্ডারে তার জায়গাটা একেবারে পাক্কা। তাই হয়তো কথাতেও বেশ পরিণত এই উইকেট রক্ষক। বড় স্বপ্ন না দেখিয়ে কথা বললেন বাস্তবতার নিরিখে। এগোতে চান ম্যাচ বাই ম্যাচ। আর মুস্তাফিজ আস্থা রাখতে বললেন দলের উপর। আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফরমেন্স করব, জিতবো। আমাদের সঙ্গে থাকুন যেন আমরা আপনাদের আরো ভালো খেলা উপহার দিতে পারি, দেশকেও জেতাতে পারি। তবে তরুণ তুর্কি তাওহিদ হৃদয় অন্য সবার মতো কথার মার প্যাঁচে যাননি। ছোটদের বিশ্বকাপটা তার দখলেই আছে, এখন চান বড়দেরটাও। আর বিশ্বসেরা অলরাউন্ডার জানেন নিজের দায়িত্বের কথা, তাই নিজের শেষ বিশ্ব আসরে করতে চান বিশেষ কিছু। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া, ভালো করা না, কাপ নিতে চাই। এটা শুধু আমি না, আমরা সবাই চাই। একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। দলের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ 2022 বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া লোকটা এবার স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তার মুগ্ধতা শুধুই শান্তকে নিয়ে। আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। 21 মে টেক্সাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি20তে নামবে বাংলাদেশ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। পেস বোলিংয়ে প্রথম পছন্দ হলেও পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার আগেই তাসকিনকে নিয়ে কোনো তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেকদের। তাদের শঙ্কা তাতে গোটা ক্যারিয়ারই হুমকির মুখে পড়তে পারে ঢাকা এক্সপ্রেসের। ওয়ার্কলোড ম্যানেজ করে খেলতে না পারার জন্য বিসিবির পাশাপাশি তাসকিনেরও দায় দেখছেন তারা। বিশ্বাস বিশ্বকাপে আস্থার প্রতিদান দেবেন টাইগার পেসাররা। নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। অপরাধ বোধ, অনুশোচনা, আছে নতুন প্রত্যাশা। এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লাহ। সেরেই বাংলা থেকে বিমানবন্দর, মুখে চিরচেনা সেই স্মিত হাসি। বোঝার উপায় নেই কি চলছে মনের ভেতর। 2014 সালে অভিষেকের পর থেকেই পেছন ছাড়েনি ইনজুরি। মাঝে বেশ ভুগেছেন কাঁধের চোটে। চিকিৎসকের পরামর্শ ছিল অস্ত্রোপচারের, কিন্তু তা করলে ফুল স্টপ হয়ে যেতে পারত গোটা ক্যারিয়ার। পরের গল্প তো সবারই জানা। টানা ম্যাচের ধকল, সঙ্গে সাইড স্টেন ইনজুরি। দলের সঙ্গে বিশ্বকাপ বহরে গেলেও আপাতত সপ্তাহ 3 বিশ্রাম। তবে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পেতে চায় টিম ম্যানেজমেন্ট। আর এতেই হতে পারে হিতে বিপরীত। এর আগেও ফুলফিট না হয়েও ম্যাচ খেলার খেসারত দিয়েছেন একাধিক টাইগার পেসার। তাই তো তাসকিনকে নিয়ে কোনো তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেকদের। তাসকিন এখন যে ফর্মটা ক্যারি করছে অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্টে, তাহলে দলের খুব দরকার তাসকিনকে। এখন দেখতে হবে তার ইনজুরির ধরনটা কেমন, এটা কতটুকু রেস্ট নিলে ভালো হবে, বা এটার জন্য ট্রিটমেন্টটা কী ব্যবস্থা রাখতে হবে, সেই জায়গাটায় আমাদের কিন্তু একটা, আমি বলবো যে স্ট্রং আপনার ফিজিও ডিপার্টমেন্ট রয়েছে। তাসকিনের ইনজুরির দায় কার, এ নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। তাসকিন নিজেও এর দায় এড়াতে পারেন কিনা উঠেছে সে প্রশ্ন। তবে বিশ্বকাপের ঠিক আগে এমন ঘটনা ভবিষ্যতের জন্য শিক্ষা। কখন রেস্টিং পিরিয়ডটা হবে, কখন আপনার স্ট্রেন্থটা বাড়াতে হবে, তো এই কাজগুলোতে আমার মনে হয় যে মডার্ন ক্রিকেটে আপনি যদি অল ওভার দ্য পেস বানান, আমি বলবো যে অন্য টিমের পেস বোলারগুলোকে দেখেন এবং তাদেরকে একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দিয়ে বের করা হয়। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের আরও বেশি অ্যাজ এ প্লেয়ার আপনাকে ইন্ডিভিজুয়ালি অনেক বেশি সচেতন হতে হবে। বাংলাদেশের জার্সিতে 61 টি20তে 64 উইকেট শিকার তাসকিনের। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তার ওপরে কেবলই মুস্তাফিজ আর সাকিব আল হাসান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। র্যাঙ্কিংয়ে 106 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল দল। যদিও তা নিয়ে খুব একটা চিন্তিত নন নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। নিজের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়েও বেশ আত্মবিশ্বাসী এই ইংলিশ কোচ। প্রাধান্য দিচ্ছেন তরুণ ফুটবলারদের। চলমান ওমেন্স লিগে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। অধিকাংশ ফুটবলারই খেলছেন নাসরিন একাডেমির হয়ে, বাকিরা খেলছেন অন্যান্য দলে। লিগের ব্যস্ততার মাঝে নতুন করে বাড়তি চাপ নিতে হচ্ছে সাবিনা সানজিদাদের। চলতি মাসের শেষের দিকে জাতীয় দলের খেলা থাকায় পিটার বাটলারের অনুশীলন ক্লাসেও হাজির থাকতে হচ্ছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের।
পরবর্তী ফিফা উইন্ডোতে র্যাঙ্কিংয়ে 106 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফিফা উইন্ডোর ম্যাচ দিয়ে নারী ফুটবল দলের কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন পিটার বাটলার। লিগ চলায় ম্যাচের আগে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না এই ইংলিশ কোচ, যদিও তা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। The league's ongoing, and obviously I don't get as much time to train with the team as I was like, but because that's how Rahman and Nazrin predominantly have all the national team players, so it wouldn't make sense and it wouldn't have any logic. It's no problem. It is what it is. I'm not really one to sort of complain and moan about things. অবশ্য চিন্তার কারণ আছে এক জায়গায়, অনুশীলন ভেন্যু। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস অনুশীলন করায় সেখানে আছে সীমাবদ্ধতা। নারী লীগ চলমান থাকায় অনুশীলনেও ছাড় দিচ্ছেন পিটার বাটলার। নিজের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই ইংলিশ কোচ। দলে প্রাধান্য দিচ্ছেন তরুণ ফুটবলারদের। We have to be flexible and fair to the players because obviously we don't want them overloading in terms of the work. But when they do come in, they have to work hard. They have to be professional and disciplined because they're the type of camps that I run. I'm a big believer in giving youth a chance, giving young players an opportunity to play. So I'm not afraid to do that, and the players have embraced the training very well. But we have to balance it off with regards the needs for the club sides and also the needs for the national team. As long as I can get a week, 10 days training with the group, I'll be happy. বতসোয়ানা ও লাইবেরিয়ার জাতীয় দলের কোচিং করানো পিটার জানেন এদেশের নারী ফুটবলের জনপ্রিয়তা সম্পর্কে। আসন্ন ম্যাচগুলোতে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে চান এই ইংলিশ কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফুলের সৌন্দর্যের খবর। নরওয়ের রাজধানী অস্লো সেজেছে বসন্তের বাহারি রঙের ফুলে। পথে পথে ফুলের শোভা দেখে বিমোহিত দেশি বিদেশি অসংখ্য পর্যটক। নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্ট। বেগুনি, গোলাপি, হলুদ সহ নানা রঙের ফুলে ছেয়ে গেছে পথঘাট। সব মিলিয়ে নরওয়ের প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। অসলোর চারপাশে বাহারি ফুলের ঘ্রাণ, বসন্তের চোখ জুড়ানো দৃশ্য যেন এখানকার বাসিন্দাদের প্রশান্তি আরও বাড়িয়ে দেয়। প্রকৃতির স্নিগ্ধতা নিতে দেশটির অন্যান্য শহরগুলো থেকেই নয়, বিদেশি পর্যটকরাও ভিড় করছেন বাগানে বাগানে। মন কাড়া ফুলের সৌন্দর্য, অপূর্ব রং আর অকৃত্রিম মিষ্টি গন্ধ টেনে নিয়ে আসে তাদের মুঠোবন্দি করে রাখছেন অনেকেই। অস্লোতে বেড়াতে এসে আমার প্রাণ জুড়ে গেছে। অনেক রকমের ফুল এখানে। নরওয়ের উত্তরে এমনটা দেখা যায় না। যেখান থেকে আমি এসেছি এখানে এসে খুব ভালো লাগছে। বসন্তের হাওয়ায় পার্ক আর বাগানে ফোটা এসব ফুল ভরিয়ে দিচ্ছে প্রকৃতি প্রেমীদের মন। শীতের পরে এসেছে বসন্ত, আর এই বসন্তকালে ফুটেছে ফুল। নরওয়ের রাজধানী অসলো জুড়ে এখন বাহারি নানান রঙের ফুলের সমাহার। আর এই ফুলের সুগন্ধ নিতে পর্যটকরা আসছেন বিভিন্ন দেশ থেকে নরওয়ের অসলোতে বেড়াতে। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হিমাগারে আলুর জায়গায় অবৈধভাবে মজুত করছে ডিম। এবার কুমিল্লায় অভিযানে 21 লাখ পিস ডিম জব্দ। মাদারীপুরে কৃত্রিম সংকট তৈরি করে হালিতে বাড়িয়ে দিয়েছে 15 টাকা। দ্রব্যমূল্যের চাপে পৃষ্ঠ মানুষ, ক্ষমতাসীনদের ইশতেহারে মূল্যস্ফীতি কমানোর অঙ্গীকার থাকলেও মেলেনি সুফল। চলতি বাজেটে বাস্তবায়ন চান অর্থনীতিবিদরা। এ ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন আফরোজা মৌলুসী। ধন্যবাদ কনক। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।